12 জানুয়ারি 2012 ইতালির সবচেয়ে বড় জাহাজ কোস্টা কনকর্ডিয়া তার 7 দিনের সফরে বেরিয়েছে। জাহাজটি ইতালি সাভোনা জেলা থেকে ইতালির রেভিনটন সিটিতে যাওয়ার জন্য রওনা দিয়েছে। 9:45 জাহাজটির ডান দিকে অনেক বড় ধরনের একটি শব্দ হয়। শব্দটি থেকে মানুষের ঘুম ভেঙে যায় যারা ঘুমাচ্ছিল, যেহেতু সময়টি ছিল ঘুমানোর। কেউ ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল বা কেউ বা বিশ্রাম করছিল। তো এই সময় যখন এই শব্দটা হয়েছে, অনেক জিনিসপত্র আসবাবপত্র হঠাৎ করে পড়ে গিয়েছিল। যারা খাবার খাচ্ছিলেন তাদের প্লেট গ্লাস ইত্যাদি পড়ে যাচ্ছিল। আসলে এখানে একটি বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল, যেটি আমি আগে বলছি। 9:45 জাহাজের বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যখন চলে যায় তখন মানুষজনের মনে হয়েছিল এটি একটি ইলেকট্রিক্যাল ফেইলিয়ার বা বিদ্যুৎ সম্পন্ন সমস্যা। তো এই সমস্যার জন্য ইন্টারকম দ্বারা বলা হয়েছিল যে জাহাজে একটি ব্ল্যাক আউট হয়েছে বা বিদ্যুৎ চলে গিয়েছে সম্পূর্ণভাবে। কিন্তু আসলে এটি একটি মিথ্যে কথা ছিল। জাহাজে আসলে বিদ্যুৎ যায়নি, জাহাজের সম্পূর্ণ ইঞ্জিন ফেল করেছিল। ধীরে ধীরে জাহাজটি ডান দিকে হেলতে শুরু করে। মানুষজন আতঙ্কিত হয়ে যায় এবং জাহাজে যেসব কর্মী ছিল তাদেরকে জিজ্ঞেস করতে থাকে। এইসব কর্মীদের মধ্যে একজন ছিল রবার্টো ফেরিস। রবার্টো ফেরিস তার কেবিনে ঘুমাচ্ছিল। শব্দের কারণে সে ঘুম থেকে উঠে যখন বাইরে যায়, সে দেখে যে আন্ডারগ্রাউন্ড ইঞ্জিন এবং ক্যালাপসিক্যাল গেটসগুলি সম্পূর্ণভাবে পানির নিচে চলে যায়। এজন্যই মূলত ব্ল্যাকআউটটি হয়েছিল। এখানে আমাদের এই গল্পে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছেন জাহাজের ক্যাপ্টেন শেঠিনো। জাহাজের ক্যাপ্টেন শেঠিনো আসলে মূলত মিথ্যা কথা বলেছিল যে ইঞ্জিন ফেল করেনি, এটি একটি সাধারণ ব্ল্যাকআউট হয়েছে। কিন্তু ইঞ্জিন ফেল করেছিল দেখেই পুরা বিদ্যুৎটি চলে গিয়েছিল, সে এটি লুকিয়ে রেখেছিল। কিন্তু কেন আমাদের ক্যাপ্টেনটি এরকম করলেন? কেন যাত্রীদেরকে বলা হলো না যে জাহাজটি ডুবে যেতে পারে? 1944 সালে কোস্টা কনকর্ডিয়া জাহাজের কোম্পানি কোস্টা সিভেরা স্থাপিত হয়। ধীরে ধীরে জাহাজটি আগে শুধু কার্গো জাহাজ বানাতো, কিন্তু ধীরে ধীরে জাহাজটি উন্নত হতে থাকে। মানুষজন বলতে থাকে যে জাহাজের আরো একটি কোম্পানি থাকা উচিত। তখন জাহাজটি তা স্থাপিত করলো কোস্টা কনকর্ডিয়া লাইন্স, যেটি মূলত যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া আসার কাজে লাগতো। 2000 সালে কনকর্ডিয়া লাইন্সটি ক্যাপসিনো লিমিটেড কিনে ফেলে, একটি মাল্টি বিলিয়নের কোম্পানি। এখন এটা সাবডিভাইডারি কোম্পানি, মানে কোস্টা কনকর্ডিয়া এখন ক্যাসপিনোর অধীনে। তো ক্যাসপিনো তাদের 2006 সালে তাদের প্রথম জাহাজ বানায়, যেটি ছিল কোস্টা কনকর্ডিয়া। এটি 2008 সালে একবার অ্যাক্সিডেন্ট করে তার ডান দিকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার 2012 সালে দ্বিতীয় যাত্রা শুরু করার সময় আবার একই ঘটনা ঘটেছিল। যখন ডাইনিং টেবিলে তারা খাবার খাচ্ছিল, ঠিক সেই সময় 100 বছর আগে 1912 সালে টাইটানিক দ্য গ্রেট শিপ ডুবেছিল। তাদের ডাইনিং টেবিলে সেই সময় বাজছিল মাই হার্ট উইল গো অন, দ্য ফেমাস থিম সং বাই টাইটানিক, মানে টাইটানিকের যে গানটি উৎসর্গ করেছিল রবার্ট ব্রুইসেন। 7:18 জাহাজ ধীরে ধীরে আরো হেলতে শুরু করে। ক্যাপ্টেন শেটিনো এখনো কিচ্ছু বলেননি। ইন্টারকম দ্বারা এখনো বলা হয়েছে এটি খালি একটি ব্ল্যাক আউট। কিন্তু জাহাজের যেই নিচ অংশটি আছে সেই জায়গায় একটি বড় ধরনের সমস্যা হচ্ছিল। আসলে হয়েছিল কি, এই যে বড় জাহাজ, এই বড় জাহাজে অনেক বড় জিনিস ছিল। এটি টাইটানিক থেকে 8 গুণ বড়। এখানে অনেক কিছু ছিল। টার্কিশ বার থেকে ছিল 5টা রেস্টুরেন্ট, 10,000টা রুম, এবং এখানে টাইটানিক থেকে 2 গুণ বেশি মানুষজন চলতো। এটি সম্পূর্ণ ডিজেল চালিত একটি জাহাজ, যেটাতে ভ্রমণ করতে পারত সর্বোচ্চ 4,252 মানুষ। এবং সেই সময় জাহাজটি একদম সাথে সাথে শুরু করা হয়েছে, কারণ এটা ছিল তার দ্বিতীয় যাত্রা। 19 লাখ লিটার ডিজেল নিয়ে জাহাজটি রওনা দিয়েছিল ইতালির সাভোনা ডিস্ট্রিক্ট থেকে ইউরোপের স্পেন দেশে।
এইসব যেসব বড় বড় জাহাজ থাকে সেসব জাহাজ সাধারণত সাগরের 7 থেকে 8 কিলোমিটার দূরে, মানে তীর থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থান করে। কিন্তু জাহাজের যে ক্যাপ্টেন সেন্টুরিয়ন ছিল সে ছিল একটু পাকনা টাইপের। এখন এই পাকনা মানুষটি একটি ভুল করে, সে আসলে এই জায়গা দিয়ে অনেকবার যাওয়া আসা করেছিল। তার মনে হয়েছিল আমার তো এই জায়গাটা মুখস্থ, আমি এটা না দেখে চাইতে পারবো। তো সে কি করে, সে জাহাজের মেইন রাডার সিস্টেমই বন্ধ করে দেয়। মানে যেটা দেখে জাহাজকে মানুষজন দেখতো বা জাহাজ যেতে পারতো, যে সেই পুরো সিস্টেম বন্ধ করে ফেলে, কারণ তার মুখস্থ ছিল যে কিভাবে যেতে হয়। এবং তার সেখানে একটা বন্ধু ছিল যার নাম ছিল মারিও। তো ওখানে একটা দ্বীপ ছিল যার নাম ছিল গিগলিও আইল্যান্ড, ইতালি একটি ছোট্ট দ্বীপ যেখানে মাত্র 400 জন মানুষ বাস করত। সে তখন জাহাজটি এই দ্বীপের কাছ দিয়ে যাচ্ছিল, যেহেতু রাডার বন্ধ ছিল, ট্রান্সমিশনও অফ ছিল, তাই যে কোস্ট গার্ডের কাছে এই জাহাজ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কোনো খবর ছিল না। এবার সেটিনোর মাথায় আরেকটা পাকনা বুদ্ধি জাগে। সে মনে করে যে মারিওকে একটা ফোন দিয়ে বলি যে আমি এই সবচেয়ে বড় জাহাজ চালাচ্ছি, এই মানে 2012 সালের সবচেয়ে বড় জাহাজ ছিল কোস্টা কনকর্ডিয়া। তো সে মারিওকে একটু দেখাচ্ছিল যে দেখো কত বড়, আমি কত বড় জিনিস দেখাচ্ছি। সে সেলফিশ গিরি করছিল। এবার কি হলো, সে জাহাজ রাডার বন্ধ করে সেটা আইল্যান্ডের দিকে নিয়ে যেতে লাগলো, মানে দ্বীপের দিকে নিয়ে যেতে লাগলো, যেহেতু মারিওকে দেখাবে। এবার যখন একদম কাছে চলে গিয়েছে, মারিওকে কল করে বলল যে দেখো আমি ইতালির সবচেয়ে বড় বা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নিয়ে তুমি যেখানে থাকো সেটার পাশ দিয়ে যাচ্ছি, আমরা তোমার জন্য একটি বাজি ফুটাবো। এবার ওপার থেকে মারিও বলে আমি তো এখন গিগলিও আইল্যান্ডে থাকিই না, আমি তো এখন ইতালির অন্য জায়গায় থাকি। এবার সে তো উল্টা পাল্টা হয়ে গেল, মানে সেটিনো। এবার সেটিনো তখন কিছু বুঝতে পারলো না। ঠিক 9:45 সময় তখন অনেক জোরে একটা শব্দ হয়েছিল, যেটা আমি আগেই বলেছি। শব্দটা আসলে কোনো সাধারণ শব্দ নেই, একটি মহাবিপদ সংকেতের শব্দ। শব্দটি ছিল জাহাজের মৃত্যু পর্যায়ে। জাহাজের এক কোণা দিয়ে, যেহেতু জাহাজ তীরের অনেক কাছে, মাত্র 150 মিটার কাছে ছিল দ্বীপের, যেখানে তার থাকার কথা ছিল 8 কিলোমিটার দূরে। এত বড় জাহাজ তীরের এত কাছে আসার কারণে বিফল ঘটলো। জাহাজের ডান দিকের একদিকে 70 মিটার লম্বা ঘা বা ফুটো হয়ে গেল। পানি ঢুকতে থাকলো অজস্র। এবার সেটিনো, আগে বলছিলাম সেটিনো খবরগুলি লুকিয়ে রেখেছিল। 10:13 পর্যন্ত জাহাজ সামনে আগাতে থাকে এবং হঠাৎ করে তার মনে হয় যে জাহাজ কি ডুবে যাচ্ছে নাকি। সে তার যত সব মানে মানুষজন ছিল, সহকর্মী ছিল, তাদেরকে নিচে পাঠায় এবং তারা বলে যে নিচে যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লোরগুলি আছে, মানে ইঞ্জিন রুমের উপরের রুমগুলি, সেগুলি সব ডুবে গিয়েছে। তার মানে জাহাজটি এখনই ডুবে যেতে পারে। সেটুনে এখন দেরি না করে তাড়াতাড়ি, তার মাথায় একটা ভালো বুদ্ধি হলো। অনুরোধ করব গল্পটি সংক্ষিপ্ত করার জন্য, আমাদের সময়ের স্বল্পতা আছে। জি। তো এরপর সেটিনো তাড়াতাড়ি একটি বিশাল ইউটার্ন নিল, যে কারণে আগে বাম দিক থেকে এখন জাহাজটি ডান দিকে হেলতে শুরু করে। ধীরে ধীরে জাহাজ ডুবতে শুরু করে। মানুষজন আতঙ্কিত হয়ে যায়, কিন্তু তারা কোনো খোঁজই পায় না, কারণ সেটিনো এখনো মিথ্যা বলে যাচ্ছে। 10:44 ইতালিয়ান কোস্ট গার্ড ক্যাপ্টেন সেটিনোকে ফোন দিয়ে বলে যে জাহাজে কেন সমস্যা হচ্ছে, আপনার যাত্রীরা আমাদেরকে কল করছে। সেটিনো তাদেরকে মিথ্যা বলে যে কিচ্ছু হয়নি, শুধু একটি কারেন্ট গিয়েছে, এটা আমরা ঠিক করে ফেলবো। 11টা বাজে, রাতের 11টা বাজে। সেটিনোর সবচেয়ে শেষে মনে হয় যখন 6টা ফ্লোর অলরেডি ডুবে গিয়েছিল। 6টা ফ্লোর ডুবে যাওয়ার পর ক্যাপ্টেন সেটিনো মনে করলো যে সত্য আমি আর কতক্ষণ লুকিয়ে রাখবো, আমি সত্যটা বলে দিই। সেটিনো একটি জেনারেল অ্যালার্ম রেজ করলো। সাথে সাথে সব দিকে চেয়াস, মানে বিশৃঙ্খলা হয়ে গেল। মানে সবাই দৌড়াদৌড়ি করতে লাগলো, কারণ তারা এখন জানে জাহাজটি ডুবে যাবে। যারা সাঁতার পারে তারা লাফিয়ে পানিতে নেমে গেল এবং যারা নামতে পারেনি তারা লাইফ বোট নিয়ে ধাক্কাধাক্কি করতে লাগলো। আধা ঘন্টার মধ্যেই 3000 মানুষ অলরেডি যে আইল্যান্ডটা ছিল, গিগলিও আইল্যান্ডে চলে গিয়েছিল এবং এখনো অনেকজন বাকি। সারা রাত উদ্ধার কাজ হতে লাগলো। সকালবেলা ইতালিয়ান কোস্ট গার্ড, ইতালিয়ান নেভি, ইতালিয়ান ফায়ার রেস্কিউ সার্ভিস 2000 মানুষ একসাথে এই উদ্ধার কাজে যোগদান দিল এবং তখনও 1000 মানুষকে সুস্থভাবে আইল্যান্ডে নিয়ে যাওয়া হলো। যারা আইল্যান্ডে গিয়েছিল তারা হাইপারথার্মা
টেনশন এবং অতিরিক্ত ডেসপারেট, যেমন পানি ছিল তখন -23°C, পানির কারণে তারা হাইপারথার্মিয়ার শিকার হচ্ছিল। এবং সেটিনও এখানে আরেকটি ভয়ানক ভুল করে, সে তার যাত্রীদেরকে ছেড়ে সবার আগে জাহাজ থেকে নেমে তার হোটেলে চলে যায়, হোটেলে গিয়ে আরাম করে সে বসতে থাকে, এদিকে জাহাজটি ডুবে যাচ্ছে। এবার মানুষরা তাকে আর ক্ষমা করেনি, এটার জন্য সে অনেক বড় শাস্তি পেয়েছিল, যেটি আমি পরে বলছি। জাহাজটি 100 মিটারের কাছে গিয়ে ডুবে গিয়েছিল, 32 জন মানুষ মারা গিয়েছিল এবং ক্যাপ্টেন সেটিনোকে 16 বছরের শাস্তি দেওয়া হয়েছে। এছাড়াও 5 জনকে 2 বছর করে শাস্তি দেওয়া হয়েছে। ক্যাপ্টেন সেটিনো তার কাজকে অবহেলা করে সবার আগে জাহাজ থেকে নেমে গিয়েছিল, 2 ঘন্টা ধরে মিথ্যা বলে কাউকে জানায়নি যে জাহাজটি ডুবে যাচ্ছিল এবং তার অনেক মানুষকে ফেলে সে জাহাজ থেকে চলে যায়। এই সব অবহেলার কারণেই তাকে ম্যানস্লটারের মামলায় মামলা দিয়ে দেওয়া হয়েছিল এবং যে জাহাজটি ডুবেছিল সেটার উদ্ধার কাজ করতে 500 জন মানুষ কাজ করেছিল এবং যেটা তেল ছিল, তেল বের করতেই তাদের 6 বছর সময় লেগেছিল। 2017 সালে জাহাজটি সম্পূর্ণভাবে উদ্ধার কাজ করা হয় এবং কোস্টা কনকর্ডিয়া লাইন্সের $2 বিলিয়ন, মানে বাংলাদেশের হিসাবে প্রায় 4000 কোটি টাকা খরচ হয়ে যায় তাদের খালি এই কাজ করতেই। এছাড়াও যারা মারা গিয়েছিল, যাদের কাজ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ক্ষতিপূরণ দিতেও $4 বিলিয়ন খরচ হয়ে যায়। এভাবে আমরা বুঝতে পারি কিভাবে একটি ছোট অবহেলা কত বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে, কিভাবে নিজের কাজকে আপনি অবহেলা করলে কিভাবে সেটি অন্য মানুষের ক্ষতি করতে পারে। এখান থেকে আমরা কি শিখলাম, যে কখনো কোনো মানুষ যদি তার কাজ অবহেলা করে সে নিজেই বিফলে যাবে না, সে তার যে কর্মফল আছে সেটিও একটি বড় বিফলে যেতে পারে। ধন্যবাদ।